Assalamu alaikum. My name is Rakibul Hossain Rafi, currently an elective student of Q University Hospital. So, আমরা এতদিন যে কেসগুলো দেখছি সেগুলো হচ্ছে মোরালেস আইদার টিউমার অথবা ম্যালফরমেশন, বাট আজকে আমরা একদম কমন একটা কেস দেখবো, কিন্তু প্রেজেন্টেশনটা একটু ইউনিক ওয়েতে। সো আমরা যে সিনারিওটা বলবো এটা হচ্ছে 3 মাস আগের সিনারিও। সো এ 21-year-old মেল তো ইউনিভার্সিটিতে যাচ্ছে, যেহেতু একটা ইয়াং মেয়ে, সো ইউনিভার্সিটিতে যাচ্ছে। ইউনিভার্সিটিতে যাওয়ার সময় যখন সে মেট্রোতে উঠবে, হঠাৎ করে সে আনকনসিয়াস হয়ে গেছে। সো যখন আনকনসিয়াস হয়ে গেছে, মাটিতে পড়ে গেছে, সবাই তাকে নিয়ে এমার্জেন্সি ডিপার্টমেন্টে নিয়ে আসছে। সো এরকম একটা পেশেন্ট, ইয়াং পেশেন্ট যখন আনকনসিয়াস হয়ে যায়, তখন আমাদের সাধারণত কি কি চিন্তা করা উচিত? সো ওর যখন ফ্যামিলিকে ডাকা হয়েছে, আমরা যখন প্রিভিয়াস হিস্ট্রি নিলাম, ওর এপিলেপসির হিস্ট্রি নাই, সিজারের হিস্ট্রি নাই, তেমন কোনো হেডেকের হিস্ট্রি নাই, ওর প্রিভিয়াস হাইপার টেনশন, ট্রমা, ডায়াবেটিক্স, এরকম কোনো কিছুরই হিস্ট্রি নেই। সো পেশেন্টের সবগুলো হিস্ট্রি হচ্ছে নেগেটিভ। এখন এরকম একটা পেশেন্টের যদি এরকম সবগুলো হিস্ট্রি নেগেটিভ থাকে, তখন আমরা সাধারণত যে আমাদের মেডিকেল কন্ডিশনস কমন, যে মাইগ্রেন, সাবারাকনয়েড, হেডেক বা সিজার রিলেটেড যা যা আছে সব কিছুকে আমরা এক্সপ্লোর করে ফেলতেছি। সো আমরা এখন মাথায় কোনো ডিডি আনতে পারতেছি না। সো যেহেতু আমরা ডিডি আনতে পারতেছি না, সো আমরা এখন পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার্সগুলো দেখবো। সো ক্লিনিক্যাল ফিচার্স যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতেছি যে পেশেন্টের যদি আমি ক্রেনিয়াল নার্ভ ফাংশন টেস্ট করি, তাহলে হচ্ছে আমি দেখতেছি যে পেশেন্টের জিসিএস হচ্ছে 8/15। ওকে, সো পেশেন্টের জিসিএস হচ্ছে 8/15, কিন্তু পেশেন্টের মোটর ফাংশন হচ্ছে 5/5, সেন্সরি ইনট্যাক্ট, মেনিনজাল ইরিটেশন নাই, পেশেন্টের অন্য কোনো অ্যাবনর্মালিটিস নাই, লাং লাং ক্লিয়ার, কার্ডিও ক্লিয়ার, এভরিথিং ইজ ক্লিয়ার। এখন আমরা কি চিন্তা করতে পারি? সো এখন আমাদের থট প্রসেস হবে হচ্ছে ইনভেস্টিগেশন বেস। সো এরকম পেশেন্টের যে রুটিন এক্সামিনেশন সবগুলো নেগেটিভ। সিটি স্ক্যান করছে, সিটি স্ক্যানের মধ্যেও কোনো রকম ইসকেমিক হেমোরেজিক স্ট্রোক বা সিটি স্ক্যানে যেই ম্যাচ বা লিশন ধরা পড়ে কোনো কিছুই ধরা পড়ে নাই। কিন্তু আমরা যখন এমআরআই করছি, তখন আমরা সাধারণত একটা ম্যালফরমেশন দেখতে পাচ্ছি। সো আমরা দেখতেছি যে এখানে যে ভেসেলস গুলো আছে, ভেসেলস গুলোর মধ্যে কেমন জানি একটু অ্যাবনর্মালিটি, কেমন জানি একটু টর্সুয়াস মনে হইতেছে। সো যখনই আমাদের এমআরআই ফাইন্ডিংসে এরকম কোনো টর্সুয়াস বা কিছু আসে, তখন আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট হচ্ছে সেরেব্রাল অ্যাঞ্জিওগ্রাফি, অর্থাৎ আমাদের ব্লাড ভেসেলসের যে কন্ডিশন সেগুলো আমরা দেখার জন্য সেরেব্রাল অ্যাঞ্জিওগ্রাফি করি। সো সেরেব্রাল অ্যাঞ্জিওগ্রাফি যখন আমরা করছি, তখন আমাদের একটাই ফাইন্ডিংস আমাদের মোস্ট কমন, সেটা হচ্ছে এভিএম নাইডাস। সো এখন প্রথম কথা হচ্ছে হোয়াট ইজ এভিএম, সেকেন্ড কথা হচ্ছে হোয়াট ইজ নাইটাস। সো এভিএম মানে হচ্ছে আর্টেরিও ভেনাস ম্যালফরমেশন। ওকে, আর নাইডাস মানে কি? নাইডাস মানে হচ্ছে আমাদের যে ব্লাড ভেসেলস গুলো আছে, ব্লাড ভেসেলস গুলো সাধারণত অনেক মানে অনেক মানে কনজেস্টেড অথবা একদম গোজামিল বা পাকানো অবস্থায় আছে, আমি যদি সোজা বাংলা কথায় বলি। সো এখন হোয়াট ইজ আর্টেরিও ভেনাস ম্যালফরমেশন? সো আমরা যদি চিন্তা করি এইভাবে, যে এখানে একটা আর্টারি আছে, এখানে একটা ভেইন আছে, এই দুটার মধ্যে কমিউনিকেট করে হচ্ছে ক্যাপিলারিজ দিয়ে। আর্টারিতে হাই ফ্লো অফ ব্লাড যায়, ভেইনে হচ্ছে লো ভলিউম বা লো প্রেশারে ব্লাড গুলো যায়। মাঝখানে এই যে ক্যাপিলারি, এই যে হাই থেকে লো এর একটা ক্যাপাসিটার হিসেবে কাজ করে। এখন আর্টেরিওভেনাস ম্যালফরমেশনে এই ক্যাপিলারি থাকেই না। সো ক্যাপিলারি যদি না থাকে, তাহলে হাই ফ্লোটাকে ডিরেক্ট লো ফ্লোতে আসবে। এখন আর্টারির তো হচ্ছে বাল্ব থাকে, ও তো ব্লাডটাকে কন্ট্রোল করতে পারে, সুইচ করতে পারবে, কিন্তু ভেইনে তো কোনো বাল্ব থাকে না। সো ডিরেক্ট যদি এরকম ফ্লো আসে, তাহলে কি অনেক বেশি প্রেশার দিবে না? সো এরকম যখন অনেক বেশি প্রেশার দেয়, তখন ব্লাড ভেসেলস গুলো সাধারণত টর্সুয়াস অথবা হচ্ছে অ্যাবনর্মাল অথবা সাধারণত টুইস্টেড হয়েছে। সো এই যে ব্লাড ভেসেলস গুলো যে টর্সুয়াস বা অ্যাবনর্মাল বা হচ্ছে কানেক্টিং এর মধ্যে কেমন টুইস্টেড হয়ে গেছে, এটাকে আমরা বলি হচ্ছে নাইডাস। সো ওয়ান ইজ এভিএম, সেকেন্ড ইজ নাইডাস। এখন আমি এভিএম নাইডাস পাইছি, অর্থাৎ এভিএম ম্যালফরমেশন হয়েছে, মানে আমার আর্টেরিওভেনাস ম্যালফরমেশন। এটার আমার সবচেয়ে ইজিয়েস্ট অ্যাপ্রোচ হচ্ছে সার্জারি। আমি যদি সার্জারি করি, আর্টেরিওভেনাস ম্যালফরমেশনটাকে আমরা সুন্দর মতো রিপেয়ার করতে পারি। কিন্তু এই পেশেন্টটার এভিএমটা প্রথমত হচ্ছে অনেক বড়, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে এমন একটা জায়গায় আছে যেখানে সার্জারিটা অপারেট করা অনেক ডিফিকাল্ট। যখন এরকম সিচুয়েশনে যায়, তখন আমরা সাধারণত যে অ্যাপ্রোচের দিকে আগাই সেটাকে আমরা বলি গামা নাইফ রেডিও সার্জারি। সো পেশেন্টকে ইমিডিয়েটলি গামা নাইফ রেডিও সার্জারি করা হয়েছে। সো গামা নাইফ রেডিও সার্জারি করলে অ্যাডভান্টেজ কি হতে পারে? অ্যাডভান্টেজ যদি বলি, তাহলে হচ্ছে এটা মেইনলি রেডিয়েশনে ফোকাস করা হয়, ডিফিকাল্ট জায়গায় অপারেট করা হতে পারে, ভেসেলসগুলোতে কি মানে থ্রোম্বোসিস হয়ে যায়। ঠিক আছে, সো এই থ্রোম্বোস ভেসেলগুলোকে খুব ইজিলি গামা নাইফ রেডিয়েশন দিয়ে ইজিলি খুব সুন্দরভাবে অ্যাপ্রোচ করে ট্রিটমেন্ট দেওয়া যায়। তো এখন পেশেন্টের গামা নাইফ রেডিয়েশন করা হয়েছে, এভরিথিং ইজ ডান। এখন 3-4 মাস পর পেশেন্ট হঠাৎ করে আবার আনকনসিয়াস হয়ে গেছে, পড়ে গেছে। শুধু তো আনকনসিয়াস হয় নাই, সাথে হচ্ছে পেশেন্টের রাইট সাইড প্যারালাইসিস বা উইক হয়ে গেছে পুরা। এখন একটা পেশেন্ট আনকনসিয়াস হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে, ওর 3 মাস আগে একটা গামা নাইফ রেডিয়েশন করা হয়েছে। কেন? হোয়াট ইজ দ্য কজ অফ ইট? সো পেশেন্ট আবার 3-4 মাস পর এমার্জেন্সি ডিপার্টমেন্টে নিয়ে আসা হয়েছে। পেশেন্টকে আমরা সিটি স্ক্যান করছি, তখন আমরা দেখতেছি একটা লার্জ সাইজের ইন্ট্রাসেরেব্রাল হেমাটোমা। সো এই যে ইন্ট্রাসেরেব্রাল হেমাটোমা, এই ইন্ট্রাসেরেব্রাল হেমাটোমাটা কেন হয়েছে? হিয়ার কামস দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্যাথোফিজিওলজি। সো পেশেন্টের যে গামা নাইফ রেডিয়েশন করা হয়েছে,
এই গামা নাইফ রেডিয়েশন সাধারণত কাজ করতে 1 থেকে 3 বছর টাইম লাগে। সো এই অবস্থায় সাধারণত যদি ইন বিটুইন যদি পেশেন্টের মানে এই অ্যার্টিওভেনাস ম্যালফরমেশনটা কমপ্লিট ভাবে রেজলিউট না করে বা এটা কমপ্লিট ভাবে সলভ না হয়, তখন কি প্রেশারটাকে আস্তে আস্তে বাড়বে না? সো একটা সময় কি হয়, ভেসেলস গুলো আর প্রেশার নিতে পারে না, তখন ভেসেল গুলো রাপচার হয়। ঠিক এই কেসে ভেসেলটা রাপচার হয়ে গেছে, রাপচার হয়ে ব্লাড গুলা বের হয়ে ইন্টারস্টেবল একটা হেমাটোমা ক্রিয়েট করছে। পেশেন্ট কেন আনকনসিয়াস হয়েছে, পেশেন্ট কেন লেফট সাইডে উইক হয়েছে? সো পেশেন্ট আনকনসিয়াস হয়েছে কারণ আমাদের যে রেটিকুলার সিস্টেম, এটা সাধারণত আমাদেরকে কনসিয়াস বা বিহেভিয়ার বা কাজে অ্যাক্টিভেট করতে সাহায্য করে। যখনই আমাদের এরকম ব্লাড প্রেশারটা অনেক বেড়ে যায়, হেমাটোমা ক্রিয়েট হয়, তখন কি রেটিকুলার সিস্টেমটাকে কি কম্প্রেস করবে না? সো যদি কম্প্রেস করে তাহলে কি আস্তে আস্তে ইন্টারক্রেনিয়াল প্রেশার বাড়বে, ইন্টারক্রেনিয়াল প্রেশার বাড়লে হচ্ছে সেরেব্রামে যে ব্লাডটা যায়, এটা কি পারফিউশনটাকে কমে যাবে এবং কি হবে, মিডলাইন মানে ব্রেইনটা শিফট হয়ে যাবে। তো যার কারণে পেশেন্ট আনকনসিয়াস হয়ে গেছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে পেশেন্ট কেন উইক হয়ে গেছে। পেশেন্টের উইকনেসের মেইন কারণ হচ্ছে ওই যে বড় একটা হেমাটোমা। এই হেমাটোমাটা কি কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টটাকে কম্প্রেস করতেছে। যদি কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের কাজই তো মোটর ফাংশন করা, মোটর ফাংশন করতে পারতেছে না, পেশেন্টের একটা সাইড হচ্ছে পুরো প্যারালাইসিস অথবা হচ্ছে উইক হয়ে গেছে। যে আমি দুইটা অ্যাপ্রোচ করবো এখানে, আমাকে ইমিডিয়েটলি আমি সিটি স্ক্যান পাইছি, আমাকে ইমিডিয়েটলি প্রিপারেশন করে দুইটা অ্যাপ্রোচ আমাকে করতে হবে। সো প্রথম অ্যাপ্রোচটাকে আমরা বলি হচ্ছে ডিকম্প্রেসিভ ক্রেনিয়েক্টমি। অর্থাৎ আমাদের যে ক্রেনিয়ামটা আছে, ওর যেহেতু প্যারাইটাল লোবে ছিল, রাইট সাইডের প্যারাইটাল লোবে, সো এই প্যারাইটাল বোনটাকে কাটা হয়, কাটা হয়ে আমরা ক্রেনিয়ামটাকে আমরা বের করি ডুরাটা কাটি যে হেমাটোমাটা থাকে, মোস্ট অফ দ্য টাইম হেমাটোমাটাকে আমরা বের করে নিয়ে আসতে ট্রাই করি। কিন্তু এই পেশেন্টের হেমাটোমাটা কিন্তু অ্যাকিউট, এবং অ্যাকিউট অবস্থায় হেমাটোমাটা যদি বের করে দিলে আরো বেশি ব্লিডিং এর টেন্ডেন্সি বাড়তে পারে। এই জন্য আমরা এই পেশেন্টের হেমাটোমাটাকে আমরা রিজলিউট করবো না, আমরা এভাবে রেখে দিব। পেশেন্টটা যদি ক্রনিক হেমাটোমার দিকে যায়, তখন আমরা ওইটাকে রিজলিউট করে ট্রাই করবো। সো ফার্স্ট থিং ফার্স্ট, ডিকম্প্রেসিভ ক্রেনিয়েক্টমি করলাম, এবং ডিকম্প্রেসিভ ক্রেনিয়েক্টমি করার পরে সাথে সাথে পেশেন্টটাকে আমরা ইন্ট্রাভেনাস যে হচ্ছে আমাদের আইভিআর রুম, অথবা আমাদের বাংলাদেশে বলে আমরা ক্যাথ ল্যাব, জাপানে বলে হচ্ছে আইভিআর রুম, অর্থাৎ ইন্টারভেনশনাল রেডিওথেরাপি। সো ইন্টারভেনশনাল রেডিওথেরাপিতে পাঠানো হয়ে পেশেন্টটাকে করা হয় হচ্ছে ট্রান্স আর্টেরিয়াল এম্বোলাইজেশন। সো প্রথম কথা হচ্ছে যে এই ট্রান্স আর্টেরিয়াল এম্বোলাইজেশন কিভাবে করা হয়। সো আমরা এই যে ফিমোরাল আর্টারি অথবা হচ্ছে রেডিয়াল আর্টারি, এই দুটাতে আমরা ক্যাথেটারটাকে ইন্ট্রোডিউস করে যেই জায়গাটা ফিডিং ভেসেলস, অর্থাৎ যেই জায়গাটায় অ্যাবনর্মালিটি আছে, ওই জায়গাটা আমরা এম্বোলাইজেশন করি। করলে কি হবে, এই যে ব্লাড ফ্লো যে এত হ্রাস হইতেছে, এটা হ্রাসটাকে কমে যাবে, এম্বোলাইজ হবে, ফার্দার যে হেমোরেজ এটাকে প্রিভেন্ট করবে। সো আমাদের বাংলাদেশের মোস্ট অফ দ্য কালচার হচ্ছে, আচ্ছা আমরা সিটি স্ক্যান করছি, এমআরআই করছি, কিছু নাই, ওকে, এটাকে আমরা নর্মাল আনকনসিয়াসনেস একটা ট্রিটমেন্ট দিয়ে দিই। কিন্তু ওয়াই এনজিওগ্রাফি সো ইম্পর্টেন্ট? একটা পেশেন্টের আর্টারিওভেনাস ম্যালফরমেশন আছে, ওকে যদি আমরা ট্রিটমেন্ট না দিই, একটা সময় রাপচার হয়ে কিন্তু ও ফার্দার আরো বেশি ড্যামেজ করতেছে। এই পেশেন্টের গামা রেডিয়েশন রেডিও সার্জারি করানোর পরও পেশেন্টার আর্টারিটা রাপচার হয়েছে। চিন্তা করেন যদি আমাদের বাংলাদেশে এই এনজিওগ্রাফিটার মানে বাহুল্য না থাকে, বা আমরা এনজিওগ্রাফিটা যদি চর্চা না হয় বা আমরা সেভাবে না করি, তাহলে কতগুলো পেশেন্ট উইদাউট গেটিং ট্রিটমেন্ট অথবা উইদাউট গেটিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট, উইদাউট গেটিং দ্য অ্যাকচুয়াল কজের কারণে মারা যেতে পারে। সো দ্যাট ইজ ওয়াই এই কেসের মধ্যে ইনভেস্টিগেশন অ্যান্ড ট্রিটমেন্ট ইজ সো ইম্পর্টেন্ট। কেস আমি বলি তাহলে হচ্ছে 21-year-old মেল পেশেন্ট হঠাৎ করে ইউনিভার্সিটিতে যাচ্ছে, অল অন আ সাডেন সে আনকনসিয়াস হয়ে মেট্রো স্টেশনে পড়ে গেছে। তাকে যখন এমার্জেন্সি ডিপার্টমেন্টে আনা হলো, তখন সিটি স্ক্যান কোনো ফাইন্ডিং পাওয়া যায় নাই, নর্মাল রুটিনে কোনো ফাইন্ডিং পাওয়া যায় নাই। এমআরআই করে আমরা দেখলাম যে ওর সেরেব্রাল যে আর্টারি আছে, এখানে কোনো একটা অ্যাবনর্মালিটি আছে। ঠিক তখন আমরা সাধারণত করলাম সেরেব্রাল এনজিওগ্রাফি, করে আমরা দেখলাম যে ওর আর্টেরিও ভেনাস ম্যালফরমেশন আছে, যেটাকে আমরা এক কথায় বলি হচ্ছে আর্টেরিও এভিএম নাইডাস। ওকে, সো আমি এভিএম নাইডাস পাইছি। নাইডাস পাওয়ার কারণে ইমিডিয়েটলি, অথবা আমরা যে সার্জারি অ্যাপ্রোচটা নিয়েছি উইচ ইজ কল্ড গামা নাইফ রেডিও সার্জারি, গামা নাইফ রেডিও সার্জারি করলাম। পেশেন্ট ভালো ছিল, সবকিছু ওকে, গুড এনাফ। কিন্তু পেশেন্ট আবার 3-4 মাস পর হঠাৎ করে আনকনসিয়াস হয়ে ওর রাইট সাইডে প্যারালাইসিস বা হচ্ছে হেমিপ্যারালাইসিস ডেভেলপ করলো। তো যখন এরকম পেশেন্টের প্যারালাইসিস বা হেমিপ্যারালাইসিস ডেভেলপ করছে, তখন আর্জেন্টলি আবার সিটি স্ক্যান করা হয়েছে এমার্জেন্সি ডিপার্টমেন্টে এনে, দেখা গেল যে বিশাল বড় ইন্ট্রাসেরেব্রাল হেমাটোমা। সো এই হেমাটোমাটাকে কেন হইলো, বেসিক্যালি ওই যে এভিএম আছে ওটা পুরোপুরিভাবে রিজলিউট হয়তো হয় নাই, না হওয়ার কারণে ভেসেলটা রাপচার হয়েছে, রাপচার হয়ে প্রচুর বড় পরিমাণ হেমাটোমা হয়েছে। তো এখন আমরা আর্জেন্টলি ওকে ডিকম্প্রেসিভ ক্রেনিয়েক্টমি করছি, ফলোড বাই ওকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ট্রান্স আর্টেরিয়াল এম্বোলাইজেশন। সো এইখানে দুইটা অ্যাপ্রোচ ইমিডিয়েটলি এবং মাস্ট করতে হবে টু সেভ দ্য পেশেন্ট। সো ইমিডিয়েটলি, লাইক এই জাপানে সার্জারি হচ্ছে 5 তলায়, আইভি এর রুমটা হচ্ছে 4 তলায়। সো লাইক সার্জারি করে পেশেন্টকে ইমিডিয়েটলি 4 তলায় নামে আর্জেন্টলি ট্রান্সআর্টেরিয়াল এম্বোলাইজেশন করা হয়েছে। So that's how a patient can save within the golden hour. So yeah, thank you for watching this video. I hope the next aro interesting to the case I would like to share. Thank you for watching.